আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের নিচতলার একটি স্টোররুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালে ভর্তি থাকা প্রায় 1200 রোগীকে রাজধানীর বেশ কিছু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর যে উদ্ধার অভিযান চলছে, সেই উদ্ধার অভিযানের বলা যায় যে রোগীদেরকে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম মোটামুটি শেষের দিকে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় সব রোগীকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে আমরা এখনো দেখতে পাচ্ছি যে কখনো কখনো দু একজন রোগীকে এখনো পর্যন্ত সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সরকারের বিভিন্ন যে বিভাগ রয়েছে, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, এই উদ্ধার তৎপরতা পরিচালনা করার জন্য র্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যত ইউনিট রয়েছে ঢাকা শহরের এবং আশপাশে, সবাই আসলে এখানে জড়ো হয়েছিলেন। এবং আপনারা জানেন যে রাজধানীর অন্যতম একটি ব্যস্ত হাসপাতাল হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি 1100 থেকে 1200 শয্যার একটি হাসপাতাল এবং যেই হাসপাতালটি 24 ঘন্টাই রোগীদের পদভারে এবং তাদের স্বজনদের পদভারে মুখর থাকে। সেই হাসপাতালটি এখন একটি পরিত্যক্ত একটি ভবন বা পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে, কারণ এরই মধ্যে সকল ধরনের রোগীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতালের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এই হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে, সেই জরুরি বিভাগের কার্যক্রম এখনো পর্যন্ত তারা এখানে চালু রেখেছেন। এবং শেষ পর্যন্ত আসলে বিশাল একটি হাসপাতাল, সেই বিশাল একটি হাসপাতালের কোথাও যদি কোনো রোগী এখনো পর্যন্ত উদ্ধার অভিযানের বাইরে থেকে থাকেন, সেটি যাতে না হন এবং সেটি নিশ্চিত করার জন্য এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সরকারি এবং বেসরকারি, সবাই আসলে এখানে তাদের দায়িত্ব পালন করেছেন। এবং আমরা আপনাদেরকে দর্শক জানিয়েছিলাম যে এই খবর পাওয়ার সাথে সাথে এই হাসপাতালের যত চিকিৎসক ছিলেন, সেই তারা ইন্টার্ন চিকিৎসক হোক বা একদম হাসপাতালের পরিচালক থেকে প্রফেসর পদমর্যাদার চিকিৎসক যারা ছিলেন, তারা সবাই এখানে এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। এবং সে কারণেই আসলে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তথ্য অনুযায়ী, যে কোনো মানুষের, কোনো রোগীর আসলে এই আগুনের কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর পাশাপাশি এই উদ্ধার তৎপরতার জন্য যাদের ভূমিকার যদি বলা না হয়, তাহলে আসলে এই যে উদ্ধার তৎপরতা সেটি আসলে অসম্পূর্ণই থেকে যাবে। সেটি হচ্ছে যে সরকারি এবং বেসরকারি যে অ্যাম্বুলেন্স সার্ভিস, সেই অ্যাম্বুলেন্স সার্ভিস রাজধানীর আশপাশের যত অ্যাম্বুলেন্স ছিল, সেই সব অ্যাম্বুলেন্স আসলে এখানে এসে জড়ো হয়েছিল। তো আমরা এখন ঢাকা মহানগর অ্যাম্বুলেন্সের যেই সমিতি রয়েছে, মালিক কল্যাণ সমিতি, তাদের দুজনকে আমরা পেয়েছি। আমরা এখন তাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটু বলবেন যে আপনারা আসলে কিভাবে এই উদ্ধার তৎপরতায় আজকে ভূমিকা রেখেছেন। ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স, বেসরকারি অ্যাম্বুলেন্স, যখন আমরা খবর পেলাম যে সরদ্দিতে আগুন লাগছে, সরদ্দি হসপিটালে আগুন লাগছে, তখন আমরা সারা ঢাকা শহরে বেসরকারি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে দিলাম যে সমস্ত অ্যাম্বুলেন্স যাতে সরদ্দি হসপিটালে চলে আসে, যাতে কোনো রুগীর এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিতে কোনো ব্যাঘাত না ঘটে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি সর্বোপরি যে আমাদের বেসরকারি অ্যাম্বুলেন্স এই কাজে সার্ভিস দিতে পারে। তো আমরা আশা করি যে আমরা ঠিকমতো সার্ভিস দিয়েছি। সেক্ষেত্রে আমাদের হয়তো একটু ভুল হতে পারে, আমরা এই ভুল করে আমরা চেষ্টা করছি রোডের যানজট এগুলা উপেক্ষা করেও আমরা আসার চেষ্টা করছি যাতে সার্ভিসটা আমরা দিতে পারি। যে আপনি একটু বলবেন যে আসলে আজকের যে উদ্ধার তৎপরতায় আপনাদের কত অ্যাম্বুলেন্স এতে অংশ নিয়েছে এবং সেই ক্ষেত্রে কি আপনারা কোনো টাকা পয়সা দেয়া লেগেছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে, সময় টিভির মাধ্যমে ওমর ফারুক ভাইকে অশেষ ধন্যবাদ। ভাইয়ের নিরলস সংবাদ কালেক্টে এই সংবাদ দেখে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আসছে। আমরা যারা অ্যাম্বুলেন্সের বেসরকারি মালিকরা ছিলাম, তারও আমরা এই লাইভ দেখে দ্রুত আমার 6টা গাড়ি নিয়ে প্লাস আরও প্রায় 1 থেকে 200
প্রাইভেট অ্যাম্বুলেন্স এখানে হাজির হয়ে দ্রুত রুগীগুলোকে বিভিন্ন হসপিটালে, আশপাশ থেকে গভর্নমেন্ট হসপিটাল, কুর্মিটোলা হসপিটাল, আরও যারা অন্যান্য হসপিটাল আছেন সব জায়গায় আমরা দ্রুত ট্রান্সফার করতে সক্ষম হয়েছি। এখনও প্রায় সকল রুগী এখান থেকে চলে গেছে, তারপরও প্রায় 20-22টা অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন এখানে আছেন। এবং সম্পূর্ণই এটা আমরা স্বেচ্ছাসেবী হিসেবে নিজের উদ্যোগ নিয়ে বিনা পয়সায় আমরা এখানে সেবা দিয়েছি। এই সংবাদ মাধ্যমে আমি আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের যে উদ্যতন এই অ্যাক্টিভতার কারণে সকল লোকজন এখানে এসে যেভাবে সুন্দরভাবে সহযোগিতা করছে, কোনো প্রাণহানি ক্ষয়ক্ষতি হয় না সম্পূর্ণ। আর সাথে সাথে আমাদের এই অ্যাম্বুলেন্সের যেন দৃষ্টি আকর্ষণ করে, আমরা যারা মানবতার জীবনযাপন করছি আমরা অ্যাম্বুলেন্সগুলো, এই অ্যাম্বুলেন্সগুলোতে যেন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে লক্ষ্য দেন। কারণ আমরা কখনো সময় সুযোগ হয় না বা সুযোগ পাবো কিনা জানি না। এই সময় টিভির মাধ্যমে যদি সুযোগ থাকে আমার নেত্রীকে বলে আমাদের অ্যাম্বুলেন্স প্রাইভেট মালিকদের প্রতি উদ্যোগ নিয়ে ভালোভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং আমাদের ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তায় চলাচলে যে বিঘ্নগুলো হয় সেগুলো যেন না হয়, বিভিন্ন সময় সহজ সুবিধা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের দুজনকে ধন্যবাদ। জাফর, আপনি শুনছিলেন যে এখানে আসলে সব ধরনের মানুষের, সব ধরনের পেশাজীবী, সব ধরনের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যে মানবতা বোধ, সেই মানবতা বোধের কারণেই কিন্তু আজকে এই যে 1100 থেকে 1200 রোগীকে এখানে বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সেটি আসলে সম্ভব হয়েছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণেই। আমরা এখানে আসার পরে যারা এখানে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। সেখানে সেই উদ্ধার তৎপরতায় এই হাসপাতালের আশেপাশে আপনারা জানেন যে এখানে শেরেবাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এখানে এসেছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রাথমিক যে একদম শুরুর দিকে যে উদ্ধার তৎপরতা, সেই উদ্ধার তৎপরতাটা তারা আসলে কিভাবে চালিয়েছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার ব্রিগেড বা সরকারি অন্যান্য প্রশাসনের অন্যান্য লোকজন আসার আগেই তারা আসলে উদ্ধার তৎপরতায় হাত লাগিয়েছিলেন এবং তারা হাসপাতালের দোতলা এবং তিনতলা থেকে মইয়ের মাধ্যমে তারা আসলে সেই রোগীদেরকে সেখানে নিচে নামিয়ে এসেছিলেন এবং তাদেরকে আপনারা শুনতেই পেলেন যে কিছুক্ষণ আগে আমরা বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যারা দেন ঢাকা মহানগরে, তারা আসলে কিভাবে এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন একদম বিনে পয়সায় নিজেদের উদ্যোগে, কারো নিজেরাই এখানে খবর দিয়ে নিজেরাই এখানে সংগঠিত হয়ে এখানে এসেছেন এবং তারা এখানে এই দায়িত্ব পালন করেছেন। এখানে আসার পরে এখানে যারা বিভিন্ন ছাত্র সংগঠন, এই ঢাকা মহানগরের এই এলাকার যত ধরনের সংগঠন আছে, সামাজিক রাজনৈতিক সংগঠন, সবাই আসলে এই উদ্ধার তৎপরতায় তাদের হাত লাগিয়েছিলেন। আপনি প্রত্যক্ষ একবার নিজেই ছিলাম। বিভিন্ন সময় 5:47 এই জিনিসটা উদ্ভূত হয়। আমি একজন ড্রাইভার, আমি স্যারকে নামাই দিয়ে আসার সাথে সাথেই যখন দেখি, আমি 3বার প্রথমে ঢোকার চেষ্টা করি কিন্তু ঢুকতে পারিনি। তারপর 4র্থবার যাই 3তলা পর্যন্ত ঢুকতে সক্ষম হয় এবং শিশু কোনো আছে নাকি দুজনে পাই, তাদের নামাই আনি এবং পর্যায়ক্রমে বিভিন্ন লোকজন নামাই আনি। আর এই ফাঁকে আমি শুধু 99-এ কল দিছি যে আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। সেটা হলো যে আপনারা যাতে অ্যাম্বুলেন্সগুলো ঢাকা সিটির আশেপাশে যেখানে যত অ্যাম্বুলেন্স আছে শুধু অ্যাম্বুলেন্সগুলোর একটু পাঠান, আমাদের সহযোগিতা করেন, কারণ এই রোগীগুলো ইমার্জেন্সি নিতে হবে। তারা পর্যাপ্ত, মানে আমি যতবার ফোন দিচ্ছি, মিনিমাম আমার মোবাইলে এখনো আছে যে কতবার ফোন দিচ্ছি আমি ওনাদের, এবং ওনারা সর্বোচ্চ সার্ভিসটা দিচ্ছে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে। এই জিনিসটা ওনাদের ধন্যবাদ, বিশেষ করে 99 সরকারের যে 99 যে চালুটা করছে, বিশেষ করে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আমি একজন এখানে সবারই উদ্ধার করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি, কারণ যে আমি নিজে প্রত্যক্ষভাবে এরকমভাবে, যেমন কিছুদিন আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে, যার কারণে আমরা এই জিনিসগুলো করতে পারছি। আর আমার জানা মতে এতগুলোই করছি, বিভিন্ন অ্যাম্বুলেন্সে কোনো এখনো ক্ষয়ক্ষতি কারো কিছু সেই ধরনের কিছু হয় নাই। হয়তোবা দেখা যায় যে নামানোর সময় এমনি সময় আগের যেটা ছিল সেটি, কিন্তু এখানে থাকা অবস্থায় কারো কোনো মৃত্যু বা কারো কোনো আঘাত বা ওই ধরনের কিছু নামানোর সময় হয় নাই। সুষ্ঠুভাবেই সবাইকে সম্পূর্ণভাবে নামাইতে সক্ষম হয়েছি। মানে 3তলায় বিশেষ করে ধোঁয়াটা ছড়াই যাওয়ার পরিপ্রেক্ষিতে দোতলা 3তলা মূলত আগুনটার যে জিনিসটা হয়েছে সেটা হলো শিশু ওয়ার্ড থেকে।
তিনতলা শিশু ওয়ার্ড থেকে পাশেই ছিল স্টোরটা, যার কারণে ওখান থেকে দ্রুত জিনিসটা ছড়াই দিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে উত্তর সাইডে ছিল। জাফর, আপনি শুনছিলেন যে কিভাবে আগুনটা লেগেছে এবং কিভাবে একটি শিশু ওয়ার্ডে মূলত সেই আগুনটা ছড়িয়ে পড়ছিল এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত যারা আছেন বিভিন্ন, একটু আগে যার সাথে কথা বলছিলাম তিনি একজন গাড়ি চালক, হাসপাতালের একজন গাড়ি চালক, তিনিও এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন। এভাবে আসলে আশেপাশে যারা যেখানে যেভাবে পেরে তারা অংশ নিয়েছেন। এখানে আরো একজন যিনি উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন তিনি এখানে আছেন। আমি একটু জানতে চাইবো আপনার পরিচয় এবং আপনি আসলে কিভাবে এই উদ্ধার তৎপরতায় সম্পৃক্ত হয়েছেন। হ্যাঁ, আমি যখন 5টা বাজে তখন আমি দেখছি এখানে হাঁটাহাঁটি করতেছি, দেখেছি ধুমা। তখন আমি ভিতরে দেখেছি ধুমা বেরোচ্ছে। তখন ভিতরে দেখি একটা 75 বছর বয়স বুড়া, সে মুর্মুষ শুয়ে আছে, দুজন মহিলা ছিল, এত খারাপ লাগছে। তখন আমি এখান থেকে এখানে দুইজনকে নিয়ে রাস্তার ওই পাশে একটা সিএনজি দিয়ে পার করে দিচ্ছি। আরেকজন বয়স্ক, তো 80 বছর হবে, অ্যাজমা রোগী, শ্বাসকষ্ট, সে মানে যায় যে অবস্থা, তাকে আমি কি করছি এইভাবে করে নিয়ে পাশের একটা হাসপাতাল আছে ওখানে নিয়ে গেছি। তার 2টা মেয়ে ছিল, মেয়েরা বলছে আমাদের হাত পা ধরে আমাকে রক্ষা করেন, আমার বাবাকে বাঁচান। তখন এখানে অনেক লোক ছিল, ওরা খালি দেখতেই এসছে, মনে একজন উদ্ধার করবে, কাছে আসবে, খালি কি হয়েছে না হয়েছে এগুলোই বলতেছে। তখন আমি নিজে এখান থেকে 2টা করে নিয়ে তারপরে পাশে হাসপাতালে ভর্তি করছি। আপনি 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 কি করেন? আমি এখানে আমি আমার বাসা রংপুরে, আমি এখানে আসছি, আমার ভাই কাটিয়াতে ভর্তি, ওখানে ব্লক হয়ে গেছে একটা 99%। সে ভাইকে রেখে আমি দেখছি যে ধুমা, তখন আমি দ্রুত ভিতরে ঢুকছি। আমার ধুমাতে আমার মনে শ্বাসকষ্ট, মানে কি আমি দম বন্ধ হয়ে গেছে, আমার পেট মনে নিচু হয়ে গেছে, আমি তাতে ভারী ওজন আমি একাই বহন করছি। এটা হাসপাতালের যারা চিকিৎসক ছিলেন এবং যারা আপনার ছাত্র ছিলেন তারা কিভাবে এখানে এই উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে? তাদের অবদান বলার মতো নয়। তারা যদি শুরুতে এই উদ্যোগটি না দিত নিজের উদ্যোগে, তাহলে আজকে হয়তো বা সরকার এত অল্প সময় এটা রোগীদের উদ্ধার করতে ব্যর্থ হইতো। শুধু মেডিকেল স্টুডেন্ট শুরুর কারণে তারা নিজ উদ্যোগে যে পদক্ষেপটা নিছে এবং শুধু মাঠে ঘুরে ঘুরে রোগীরা কি অবস্থা আছে এবং তাদেরকে কোন কোন মেডিকেলে পাঠায়